তাকে বলা হয় বাংলাদেশের সবচেয়ে সৎ এবং কিপ্টে রাষ্ট্রপতি। দেশের স্বার্থেই তিনি কিপ্টেমি করতেন। দুর্নীতি করা তো দূরে থাক, রাষ্ট্রপতি হয়েও প্রয়োজন ছাড়া তিনি রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে আসতেন না। এমনকি বিদেশে অবস্থানরত পুত্রের সঙ্গে টেলিফোন কথোপকথনের ১৭০০ টাকার বিল তিনি নিজ পকেট থেকেই দিয়েছিলেন, অথচ এটা রাষ্ট্রের খরচ করার কথা। বাংলাদেশের প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপিকে সাধারণত কোনো বিষয়ে একমত হতে দেখা না গেলেও শাহাবুদ্দিন আহমেদকে রাষ্ট্রপতি করা নিয়ে দুই দলই একমত পোষণ করেছিল। সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ এতটাই দায়িত্ববান ছিলেন যে তার টেবিলে কেউ কখনো ফাইল জমা থাকতে দেখেনি। আসুন জেনে নেওয়া যাক দেশের ইতিহাসের সবচেয়ে সৎ ও বিতর্কমুক্ত এই রাষ্ট্রপতির জীবনের গল্প। শাহাবুদ্দিন আহমেদ নেত্রকোনার সন্তান। ১৯৫৪ সালে তিনি পাকিস্তান সিভিল সার্ভিসে অফিসার হিসেবে যোগ দিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে জনপ্রশাসনে উচ্চতর প্রশিক্ষণ নেন। নিজের সততা, মেধা আর আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে ধাপে ধাপে তিনি উঠে আসেন বিচার বিভাগের সর্বোচ্চ শিখরে। ১৯৯০ সালের ১৪ জানুয়ারি তিনি বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান। ১৯৯০ সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে ৬ ডিসেম্বর পতন ঘটে এরশাদ সরকারের। কিন্তু এরপর কে ধরবেন দেশের হাল, এটা নিয়ে বিতর্ক শুরু হয়। তখন তিনটি রাজনৈতিক জোট সর্বসম্মতিক্রমে এমন একজনকে খুঁজছিল যিনি সম্পূর্ণ নিরপেক্ষ। অবশেষে প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে অস্থায়ী রাষ্ট্রপতির জন্য একমত পোষণ করে রাজনৈতিক দলগুলো। কিন্তু প্রথমে তিনি রাজি না হলেও পরে এক অভূতপূর্ব শর্ত দিয়ে রাজি হন। তিনি বলেন, আমি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেব, একটি সুষ্ঠু নির্বাচন দেব এবং তারপর আমি আবার আমার প্রধান বিচারপতির পদেই ফিরে যাব। শর্ত অনুযায়ী তিনি অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন এবং দেশের প্রথম নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন করেন। খুব অল্প সময়ের মধ্যে প্রশাসনকে নিরপেক্ষভাবে সাজিয়ে তিনি ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেন। এই সময় তিনি বিতর্কিত বিশেষ ক্ষমতা আইন সংশোধন করে সংবাদ মাধ্যমের স্বাধীনতাও ফিরিয়ে দিয়েছিলেন। নির্বাচনের মাধ্যমে জয়ী রাজনৈতিক দল বিএনপির কাছে তিনি রাষ্ট্র ক্ষমতা হস্তান্তর করেন। এরপর তার প্রতিশ্রুতি অনুযায়ী তিনি রাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়ে নিজ পদে ফিরে যেতে চাইলেন। কিন্তু সংবিধানে এমন কোনো নিয়ম না থাকায় শেষ পর্যন্ত সংসদ সদস্যরা বাধ্য হয়ে সংবিধানের একাদশ সংশোধনী আনেন শুধুমাত্র এই সৎ মানুষটিকে তার আগের পদে ফিরিয়ে দেওয়ার জন্য। ১৯৯১ সালের ১০ অক্টোবর তিনি আবার প্রধান বিচারপতির চেয়ারে বসেন এবং ১৯৯৫ সালে অবসর গ্রহণ করেন। অবসরের পর তিনি ভেবেছিলেন নিভৃতে জীবন কাটাবেন, কিন্তু ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর তাকে আবার রাষ্ট্রপতির পদের জন্য অনুরোধ করে। সকলের শ্রদ্ধার পাত্র হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি ২৩ জুলাই ১৯৯৬ সালে বাংলাদেশের ১২তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। কিন্তু এবারও তিনি তার নিরপেক্ষতা এবং সততার সাথে আপোষ করেননি। বঙ্গভবনে কাটানো দিনগুলোতে তিনি অত্যন্ত সাদামাটা জীবনযাপন করতেন। রাষ্ট্রপতি হিসেবে তিনি যেসব দামি উপহার পেতেন তার সবই তিনি রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে দিতেন, নিজের জন্য কিছুই রাখতেন না। বঙ্গভবনে অপ্রয়োজনীয় পদ বাতিল করে তিনি সরকারি অর্থের অপচয় রোধ করেছিলেন। তিনি ছিলেন পুরোপুরি দলকানা মুক্ত, যার ফলে ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগ পরাজিত হওয়ার পর দলের অনেক নেতা তাকে বিশ্বাসঘাতক বলে মন্তব্য করেন। এর জবাবে শাহাবুদ্দিন আহমেদ তার সেই বিখ্যাত আক্ষেপের কথাটি বলেছিলেন, তাদের কথায় সায় দিলে আমি ফেরেশতা, না দিলে শয়তান। তার দুর্নীতি বিরোধী কঠোর মনোভাবের কারণে অনেকেই তাকে ভয় পেত, আবার সাধারণ কর্মচারীরা তাকে প্রচণ্ড ভালোবাসত। ২০০১ সালে রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার পর তিনি আর কখনোই কোনো রাজনৈতিক বা রাষ্ট্রীয় অনুষ্ঠানে যাননি। রাজধানীর গুলশানে নিজ বাসভবনে একদম নিভৃত ও নিঃসঙ্গ জীবন কাটিয়েছেন। ২০২২ সালের ১৯ মার্চ ৯২ বছর বয়সে তিনি না ফেরার দেশে পাড়ি জমান। ক্ষমতার মঞ্চে অনেক নেতা আসেন, অনেক নেতা যান, কিন্তু বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ প্রমাণ করেছেন সততা আর দায়িত্ববোধ থাকলে ক্ষমতার মোহ কাউকে অন্ধ করতে পারে না। বাংলাদেশের ইতিহাসে তিনি চিরকাল এক উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবেন।